বাংলাদেশ আমরা আসলে একসময় স্বাধীন ছিলাম। আমাদের নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা। দাদা অনেক চৌকুশ এবং নবাবের দায়িত্ব পালন করতে পারবেন বিদায় তিনি তার নবাবের যে মুকুটটা সেটা পরিয়েছিলেন সিরাজউদ্দৌলার মাথায়। এছাড়াও বয়সের দিক দিয়ে উপযুক্ত, যদিও সে তলোয়ার চালানোয় পারদর্শী ছিল না। সেখানে আমরা দেখতাম আগেকার যুগে নবাব, রাজা, বাদশাহ নির্বাচিত হতেন যিনি ভালো তলোয়ার চালাতে জানেন, যার ভিতরে কূটনৈতিক কৌশল রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক কলা কৌশল নিয়ে কাজ করতে পারেন, ভালো খেলতে পারেন এবং ভালো যুদ্ধ করতে পারেন, বিচক্ষণতা রয়েছে। সেই দিকগুলো বিবেচনা করে এবং জনগণের প্রতি আন্তরিকতা, মায়া, মমতা রয়েছে। সর্বোপরি ভালো একজন শাসক হিসেবে তাকে লক্ষ্য করা যায়, সেটা দেখে রাজমুকুট তাকে পরানো হতো। তো আমরা সেই বিবেচনা আমরা যখন সর্বশেষ বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে দেখতে পেলাম, তিনি তার ছোটোবেলাতেই তার সিংহাসনে বসিয়েছিলেন তার দাদা। কারণ তারই উপযুক্ত আরও সেই গোত্রে বা বংশ ছিল যারা বয়সের দিক দিয়ে উপযুক্ত ছিল, কিন্তু তারা কূটনৈতিক কৌশল, চৌকস এবং তলোয়ার চালানে ততটা আসলে পারদর্শী ছিলেন না। তখন তার দাদা তাকে আসলে সেই হিসেবে একজন নবাব হিসেবে তিনি ভালো শাসক হতে পারেন সেটা, এবং তিনি একজন ভালো মানের মানুষ ছিলেন, যুদ্ধ ভালোভাবে পরিচালনা করতে পারতেন। তখন তাকে সিংহাসনের মুকুটটি পরানো হয়। আসলে সেই ইতিহাসটা আমাদের ছোট বড় সবারই কম বেশ আমরা জানি। এখন সেখানে একটু আন্তরিকতার সহিত একটা কাজ করলেন নবাব তৎকালীন আমাদের বাংলার শেষ বা স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। তিনি তখন মীর জাফরকে তার প্রধান সেনাপতি করলেন। ভাবলেন যে মীর জাফর যেহেতু অনেক বিচক্ষণ লোক, তাকে আমাদের সেনাপতি করলে অনেক ভালো হয়। তখন তাকে করলো, কিন্তু ভিতরে ভিতরে মীর জাফর এবং তার খালা গসরি বেগম তিনি কি করলেন, বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করলেন। কারণ এই নবাব ছোট অল্প বয়সে রাজমুকুট পরেছে, সেটা তাদের পছন্দ হয়নি। তারই পরিপ্রেক্ষিতে তিনি একটা কূটকৌশলের কবরে পড়ে গেলেন। তখন সিরাজউদ্দৌলা যখন তার স্বাধীনতা হারালো, আমরা সেটা জানি, আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন তিনি। বাংলা সৃষ্টি শুরু থেকে আমরা যতটুকু জানি যে বাংলা কখনো কারো পরাধীনতা মেনে নেননি এবং পরাধীনতার শিকলে তারা থাকতে চাননি, সবসময় স্বাধীন ছিলেন বাংলাদেশের এই স্বাধীন বাংলা। এরপরে আমরা কিছু মির্জাফরের কারণে আমরা ধীরে ধীরে পরাধীনতার শিকার হলাম। এরপরে আবার বিভিন্ন চড়াই উত্তর পেরিয়ে ধীরে ধীরে আমরা আবার স্বাধীন বাংলায় প্রতিষ্ঠিত হলাম 1971 সালে। যুগে যুগে আমাদের অনেক বীর বীর সেনানীরা রক্ত দিয়েছেন রাজপথে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তো আমরা এখন দেখতে পেলাম 2024-এ একটি অগণতান্ত্রিক এবং অব্যবস্থাপনার মাধ্যমে একটি সরকার ব্যবস্থাপনা ক্ষমতায় আসলেন। আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে রাষ্ট্রপতির কাছে যারা যে উপদেষ্টাগণ শপথ নিয়েছিলেন, একটা অভ্যুত্থান, ব্যর্থ একটা অভ্যুত্থান বা যেটাকে বলে মানে মেটিকুলাস বা অন্যায়ভাবে তারা একটা ক্ষমতায় এসে একটা কার্যক্রম পরিচালনা করছেন বর্তমানে। তারা আসলে প্রত্যেকে আমাদের সংবিধান রক্ষা করবে বলে দায়িত্ব নিয়েছিলেন এবং শপথ করেছিলেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। তখন তারা যেই উপদেষ্টা হয়েছেন, এখন আসলে তারা রাষ্ট্রের উপদেষ্টা না, তারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের উপদেষ্টা। তো তারা এখন প্রেসিডেন্ট স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থাপনা করলে অত্যন্ত ভালো হতো। এই কারণে ভালো হতো, অন্তত একটা রাষ্ট্রের প্রধান থাকতো, কিন্তু উনি উপদেষ্টা হয়ে দেশ চালাচ্ছেন। তাই তিনি হলেন উপদেষ্টা, যদি আমরা হিসেব মেনে নেই সে মতে রাষ্ট্রপতির উপদেষ্টা, তিনি কিন্তু দেশ চালাচ্ছেন।
হিসাব মতে দেশ চালানোর কথা এখন রাষ্ট্রপতি, যেখানে প্রধানমন্ত্রী নাই, সংসদ ব্যবস্থাপনা নাই, সেখানে এখন রাষ্ট্রের একজন প্রধান রয়েছেন, রাষ্ট্রপতি আমরা জানি। তো রাষ্ট্রপতি দেশ চালাবেন আর উনি রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে বসে থাকবেন। কিন্তু সেটা না করে উনি সংবিধান সম্পূর্ণ রক্ষা করবেন সেই বলিয়া যিনি শপথ গ্রহণ করলেন, তিনি একজন অর্থনীতিবিদ, বিচক্ষণ লোক, সবাই জানতো। আসলে তার মতো ব্যাককেল আর আল্লাহর এই আমাদের বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি হয় নাই। কারণ এই ব্যাককেলে কীভাবে যে নোবেল পাইছে, মানে একবারে পুরো ব্যাককেল। তো এই ব্যাককেলে যে নোবেল পাইছে, নোবেলটা আসলে কেমনে চুরি করেই পাইছে না টাকা দিয়ে কিনে পাইছে, সেটা আল্লাহ ভালো জানে আর তিনিই জানেন। তো এখন এখানে লক্ষ্য করেন, তিনি এখন দেশ চালাচ্ছেন আর দেশের পরিস্থিতি কি, জনজীবনে কি অশান্তি ভোগান্তি সৃষ্টি হয়েছে। এখন ৩৬ দলে মিলে দেশটাকে পরিচালনা করতে পারতেছে না, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না। যারা আন্দোলন করছেন তারা এখনই আজকে ৫-৬ মাসের মাথায় তারা বলতেছেন আমরা আগেই ভালো ছিলাম। তো এখন উনি একটা জিনিস আজকে ঘটিয়ে গেল, সেটা হলো যে উনি ইতালি সফরে যাচ্ছেন সম্ভবত ১২ তারিখ, এবং সেখান থেকে আর নাও ফিরতে পারেন এ বলে ইঙ্গিত দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল ইসলাম। তো আমরা আসলে জানতে পারি যতটুকু দেখলাম, তাতে কিন্তু কতটা বাস্তব সে সত্য কথাটাই তার প্রেস সচিব মুখ ফসকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে ফেলেছেন। কারণ বাংলাদেশে অচিরেই ঘটতে যাচ্ছে একটি বিপ্লব, সেটা হবে যে তত্ত্বাবধায়ক বিপ্লব। কারণ আওয়ামী লীগ চাইলে এখন আবার আরেকটা প্রতি বিপ্লব ঘটাতে পারে, এতে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আওয়ামী লীগ কৌশলে এখন আর সেই বিপ্লব ঘটাবে না, বিপ্লব না ঘটিয়ে তারা ভোটে অংশগ্রহণ করবে। আর সেই ভোটের অংশগ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে তারা আবার গণতান্ত্রিক প্রক্রিয়াটার সে ধারাবাহিকতা রক্ষা করতে চায়। কারণ উগ্র যে মনোভাব হন্য ছিল তাদের অনেক কিছু ছাত্রদের, এবং তারা ফুঁসিয়ে তুলিয়েছিলেন ছাত্র জনতাকে। তো সেখানে আসলে এখন বাংলাদেশের সাধারণ জনতা যারা ছাত্র, তাদের পিতা মাতা প্রত্যেকে এখন বলতে শুরু করেছেন আমাদের সন্তানেরা ভুল করেছে। সন্তানেরাও বলতে শুরু করেছেন আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, আমরা এটা বুঝতে পারি নাই, আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল। এখন দেখি যে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এখন যেহেতু ক্ষতি হয়ে যাচ্ছে, তখন তারা কি করতেছেন, ভুল বুঝতে পেরে এখন তারা আর তাদের সঙ্গফাঙ্গ ছেড়ে দিয়েছেন। সেই ছেড়ে দেওয়াতে আর শেখ হাসিনার ফিরে আসার কথা শুনে দায়িত্বশীল যারা আছেন তাদের কিন্তু একেবারেই এই কি হয়েছে, এখন গলা শুকিয়ে যাচ্ছে, মুখমণ্ডল শুকিয়ে যাচ্ছে, আসতেছে না সংবাদ মাধ্যমে এর সামনে। আগে গলা ফাটিয়ে অনেক কথাই বলতেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।